ভ্রমণ পিপাসু জাতি হিসেবে বাঙালির নাম উঠে আসে তালিকার একদম প্রথম দিকেই। দেশের মধ্যে পাহাড় আর জঙ্গলে ঘেরা রহস্যময় গ্রামই হোক কিংবা দেশের বাইরে নানান অজানা সংস্কৃতি বাঙালিকে আকর্ষিত করেছে বরাবর। আপনিও কি সেই রকমই একজন ভ্রমণপ্রিয় মানুষ? আচ্ছা, যদি শোনেন কোনো এক দেশে মানুষের মৃতদেহ টুকরো টুকরো করে খাওয়ানো হয় পশু পাখিকে, কিংবা সেই দেশের মানুষের প্রিয় খাবার উকুন, তাহলেও কি একবার ঘুরে আসতে চাইবেন না সেই আজব দেশে? আজ আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব এমন এক আশ্চর্য দেশের আশ্চর্য আদব কায়দা নিয়ে, যেখানে ঘুরতে না যান তাদের অদ্ভুত জীবনযাত্রার কাহিনী জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বের সকল নিষিদ্ধ জিনিসের প্রতি রয়েছে মানুষের প্রবল আকর্ষণ। আজ আমরা যে স্থান সম্পর্কে জানব সেটি হলো তিব্বত, চীন দেশের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে তিব্বতীরা এই অঞ্চলটিকে এবং এই জাতিটিকে একটি স্বাধীন জাতি হিসেবে দেখে এবং নির্বাসিত তিব্বত সরকারও তাই মনে করে। তিব্বতে রয়েছে নানা অজানা ইতিহাস ও ঐতিহ্য। অনেকের মতে তিব্বত রহস্যময় একটি স্থান, আবার এটি নিষিদ্ধ নগরী হিসেবেও পরিচিত। তিব্বতের রাজধানী লাসাকে প্রধানত নিষিদ্ধ নগরী বলা চলে। রহস্যময় তিব্বতের রহস্যের পেছনে মূল ভূমিকা পালন করে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ। তিব্বতে দীর্ঘদিন পর্যটকদের প্রবেশাধিকার না থাকায় এবং লামাদের বিভিন্ন কঠোর নিয়ম শৃঙ্খলার বেষ্টন তিব্বতকে সম্পূর্ণ এক বিচ্ছিন্ন এবং অচেনা জগতে পরিণত করেছে। তিব্বতীদের নানান ব্যতিক্রমী আচারগুলির অন্যতম হল তাদের মৃতদেহ সৎকারের ধরন। কোনো তিব্বতী মারা গেলে তার মৃতদেহ কাউকে ছুঁতে দেওয়া হয় না। ঘরের এক কোণে মৃতদেহটিকে বসিয়ে তাকে চাদর কিংবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে রাখা হয় 5টি প্রদীপ। তারপর পুরোহিত পোবোলামাকে ডাকা হয়। পোবোলামা একাই সেই ঘরে ঢোকেন এবং ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। এরপর পোবো মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করেন। প্রথমে মৃতদেহের মাথা থেকে 3-4 গাছা চুল টেনে উপড়ে আনেন। তারপর পাথরের তৈরি ধারালো ছুরি দিয়ে মৃতদেহের কপালের খানিকটা অংশ কেটে দিয়ে প্রেতাত্মা বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেন। এরপর সব দেহকে নিয়ে গিয়ে রাখা হয় একটি বড় পাথরের ওপর। পোবোলামা একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরে বেশ কয়েকটি দাগ কাটেন। একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ বরাবর মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। এরপর সেগুলি খাওয়ানো হয় পশু পাখিকে। যেহেতু লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত ছিল, তাই বহির্বিশ্বের সংস্কারের আলো থেকে বহুকাল দূরে থাকায় তিব্বতীরা মারাত্মক কুসংস্কার পরায়ণ এবং ভীতু হয়। তিব্বতের লামারা ছাড়াও সেখানকার সাধারণ মানুষ প্রেতাত্মাকে খুবই ভয় পায়। তারা সারাক্ষণই প্রেতাত্মার ভয়ে আড়ষ্ট থাকে। অধিকাংশ তিব্বতীদের ধারণা, মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। ওই প্রেতাত্মার লাশ সৎকার হওয়ার আগে পর্যন্ত সে মানুষের ক্ষতি করবার জন্য ঘুরে বেড়ায়। তারা কখনো মানুষের ওপর ভর করে, কখনো কোনো পশু পাখি কিংবা গাছ পাথরের ওপর ভর করে। প্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে ও প্রেতাত্মাদের খুশি রাখতে তিব্বতীরা পুজো করে থাকেন। এই পর্যন্ত শুনেই অবাক হচ্ছেন তো? তিব্বতের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এরকমই আরও রহস্যময় নানা উপাচার। ভিডিওর পরবর্তী অংশে রয়েছে তারই বর্ণনা। লাসার প্রধান আকর্ষণ ছিল বিখ্যাত পোটালা প্যালেস। এখানে দালাই লামা বা বৌদ্ধ ধর্মগুরু থাকেন। প্রাসাদটি প্রথমবার বহির্বিশ্বের মানুষ দেখতে পান 1904 সালে। আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই অট্টালিকার ছবি প্রথমবারের মতো ছাপা হয়। সম্রাট সোগেনপো ছিলেন তিব্বতের রাজধানী লাসা নগরীর প্রতিষ্ঠাতা। 641 খ্রিস্টাব্দে একটি বিরাট জলাশয় ভরাট করে প্রাসাদ এবং মন্দির প্রতিষ্ঠা করেন। তিব্বতের বিভিন্ন মন্দিরের ভেতরে সোনার তৈরি বড় বড় প্রদীপ মাখন দিয়ে জ্বালানো থাকে। 4000 ভরি ওজনের সোনার একটি প্রদীপও সেখানে রয়েছে। তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু একটি জাতি। তিব্বতের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড় এবং গুহা। সেই পাহাড়ি গুহাগুলিতে বাস করেন বৌদ্ধ পুরোহিত লামারা। তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা। লামা শব্দের অর্থ সর্বপ্রধান, আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র। দালাই লামা শব্দটির অর্থ তাহলে দাঁড়ায় জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান। দালাই লামা বাস করেন সোনার চূড়া দেওয়া পোটালা প্রাসাদে। 1391 সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে। দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার মনে করে থাকেন। তাদের এই দালাই লামা নির্বাচন পদ্ধতিটিও বেশ অদ্ভুত।
ভিডিওর পরবর্তী অংশে রইল সেই কাহিনী। তিব্বতীরা মনে করেন যখনই কেউ দালাই লামার পদে অভিষিক্ত হন তখনই ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয়। এক দালাই লামার মৃত্যুর পর আরেক দালাই লামার নির্বাচন হয়। তিব্বতী প্রথা মতে কারো মৃত্যুর সাথে সাথেই তার মৃতদেহ সৎকার করা হয় না। তাদের দৃঢ় বিশ্বাস মৃত্যুর পরও আত্মা জাগতিক পরিমণ্ডলে বিচরণ করে। কোনো লামার মৃত্যু হলে লাসার পূর্বে লহামপূর্ণ সরোবরের তীরে লামারা ধ্যান করতে বসেন। ধ্যানযোগে লামারা দেখতে পায় সেই সরোবরের স্বচ্ছ জলের ওপর ভেসে উঠছে একটি গুহার প্রতিবিম্ব, যে গুহার পাশে আছে একটি ছোট্ট বাড়ি। প্রধান লামা তার অলৌকিক অভিজ্ঞতার মাধ্যমে এঁকে দেবেন নতুন দালাই লামার ছবি। বড় বড় লামারা সেই ছবির তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং কয়েকজন লামা ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েন তিব্বতের বিভিন্ন স্থানে এবং খোঁজ করতে থাকেন প্রধান লামার এঁকে দেওয়া শিশু অবতারের। তারা তিব্বতের ঘরে ঘরে গিয়ে ছবির হুবহু শিশুটিকে খুঁজে বের করবার চেষ্টা করেন, আর এভাবেই তারা খুঁজে বের করেন তাদের নতুন দালাই লামাকে। ভিডিওর পরবর্তী এবং শেষ অংশে আমরা জানব তিব্বতীদের সবথেকে বৈচিত্র্যময় একটি দিক। তিব্বতের সামাজিক অবস্থা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 6000 বছর আগে। তখন পিত নদীর উপত্যকায় চীনারা জোয়ার ফলাতে শুরু করেছে। অন্যদিকে আরেকটি দল রয়ে যায় যাযাবর হয়েই। তাদের মধ্য থেকেই তিব্বতী ও বর্মী সমাজের সূচনা হয়। মোট ভূমির 69% এলাকা চারণ বা তৃণভূমি হলেও এরা কখনো চাষাবাদ করেন না। চীনা ঐতিহ্যের সাথে মিল রেখে তিব্বতীরাও ভীষণ চা প্রিয়। তাদের বিশেষ চায়ে মেশানো হয় মাখন এবং লবণ। তবে তিব্বতের প্রধান খাবার হলো চোম্বা। গম এবং যবকে ভেজে পিষে চোম্বা তৈরি করা হয়। তারা খাবার পাত্র হিসাবে ব্যবহার করেন কাঠের পেয়ালা। তিব্বতীদের ভাষার ক্ষেত্রে রয়েছে এক বৈচিত্র্যপূর্ণ দিক। তিব্বতে সরকারি ভাষা হিসাবে চীনা ভাষার প্রচলন থাকলেও তাদের রয়েছে নিজস্ব ভাষার লিপি এবং লিখন পদ্ধতি। তিব্বতীদের খাবার দাবারের গল্প তো শুনলেন। সবথেকে মজার ব্যাপার হলো তিব্বতীদের একটি অতি প্রিয় খাবার হলো উকুন। অবাক হচ্ছেন? একাধিক পর্যটকের বিবরণ থেকে এর প্রমাণ পাওয়া যায়। তিব্বতীরা সহজে স্নান করতে চায় না। দীর্ঘদিন তারা স্নান না করেই কাটিয়ে দেয়। ঐতিহ্যগত তিব্বতী সমাজের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যাযাবর বা রাখাল জীবনযাপন। ভেড়া, ছাগল ও ঘোড়া পালন তাদের প্রধান জীবিকা। তিব্বত স্বশাসিত অঞ্চলের মোট জনসংখ্যার 28% এই যাযাবর বা রাখাল সম্প্রদায়। আধুনিক বিশ্ব দিন দিন আধুনিক হলেও চীনের মতো একটি আধুনিক এবং প্রগতিশীল দেশের মধ্যেই রয়ে গেছে তিব্বতের মতো একটি অঞ্চল, প্রদীপের নিচের অন্ধকারের মতো হয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো তিব্বতীদের এই অদ্ভুত জীবনযাপনের কাহিনী? একবার স্বচক্ষে দেখে আসবেন নাকি? ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।